একটা কথা আছে, আমেরিকান ড্রিম হোম, আমরাও বলি সুইট হোম। মানুষের জীবনের শুরুর দিকে একটা বাড়ি, একটা ফ্ল্যাট তো একদম মানে যাকে বলে পজিশন ভ্যালু, মানে একটা ইমোশনাল ভ্যালু, যে আমার একটা বাড়ি আছে, আমার একটা ফ্ল্যাট আছে। তো ভালো কথা, ফাইন্যান্সে ইমোশনের জগৎটা একটু কম, এটা খেয়াল রাখতে হবে। সেই বিষয়ে আজকের টপিক। এর আগে আমরা গাড়ি নিয়ে একটা আলোচনা করেছিলাম যে possessing a vehicle, whether it's a asset or a liability. Similarly, possessing a flat or a building or a বাড়ি or মানে নিজের নিজের বাড়ি, এটা মানে নিজের বাড়িটা একটা ভীষণ অহংকারের একটা বস্তু। নিজের বাড়ি আছে তো, আর শহরে যদি নিজের বাড়ি থাকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার। এটা কনভেনশনালি বাপ ঠাকুরদার থেকে এই ব্যাপারটা চলে এসছে, যেমন নিজের বাড়ি আছে। নিজের বাড়িটা লায়াবিলিটি না অ্যাসেট, এটা নিয়েই আজকে আলোচনা। অনেকে অনেক রকম ভিউজ দেবে, আমি পিওরলি ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল থেকে ভিউটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বাড়িটা আমাদের একটা এক্সপেকটেশন যে চলো আমার বাসস্থান রয়েছে পার্মানেন্টলি, আমি এখান থেকেই স্বপ্ন তৈরি করব, ফ্যামিলি মেমোরিজ তৈরি করব, ছেলে মেয়েকে বড় করব। একটা তো হয় বিষয়, সেটা হচ্ছে আমি দেখেছি, সেটা হচ্ছে যে আলটিমেটলি যে ফ্ল্যাটটা কেনা হয়েছে ওটা খুব ছোট পড়ে যায়। ওই সংসার বাড়ে তো, মেম্বার্স বেড়ে যায়, তো সেখানে ঠাসাঠাসির একটা ব্যাপার থেকেই যায়। আচ্ছা, এছাড়াও সাধারণভাবে লোকে লোন টোন নিয়ে বাড়ি করে, ইএমআই দেয় টায়। তো ইএমআইটা তো মাসে পকেটে একটু ভারী পড়ে মাঝে মাঝে, আবার মনে হয় যে না, এই ইএমআইটা আমি প্ল্যানিং করতেই পারি। তো ধরা যাক আজকের দিনে শহরের মধ্যে একটা দু কামরা মানে 2 বেডরুম ফ্ল্যাট, একটা 1 কোটি টাকা তো খরচ আছেই আছে। একটু একটু দূরে গেলে হয়তো একটু কমে পাওয়া যাবে। আমি এটা 1 কোটি টাকা ফর এক্সাম্পল পারপাস করছি। দুটো ক্ষেত্রে আছে, একটা ইএমআই করছেন, আর একটা হচ্ছে আপনার কাছে 1 কোটি টাকা আছে, ওটা একটা পৈতৃক জমি টমি বেচে আপনি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনছেন। আর তর্কের ক্ষেত্রে যদি আমি একটা 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনি, 20 বছর পরে কি তার দাম হতে পারে? আপনি অবভিয়াসলি এক্সপেক্ট করছেন যে ফ্ল্যাটের দামটা বাড়বে। সেটা কি 20 বছর পরে 1 কোটি টাকা ফ্ল্যাটটা ধরুন প্রায় 20 কোটি টাকা হয়ে যাবে? এটা একটা প্রশ্ন, আমি পরে উত্তর দিচ্ছি, বাট আপনাকে প্রশ্নটা করে রাখলাম। যদি মনে করেন যে 20 কোটি টাকা তো হবে না, চান্স নেই 1 কোটি টাকার ফ্ল্যাট, খুব লাখ ভালো থাকলে এবং জায়গাটার যদি একটা জমি টমির দাম সাংঘাতিক বেড়ে যায়, তাহলে হয়তো 5 কোটি, 6 কোটি, 7 কোটি ওটা কিছু হতে পারে। খুব রেয়ার কেসে হয় যদিও, বাট এটা তো ঘটনা যে আমাদের শহরের প্রান্তে যেসব বাড়ি 20 বছর আগে 1 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল কিংবা তৈরি করা হয়েছিল, তার ওই জমির জন্য। কারণ আপনি যদি জানবেন, যখন বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি হয়, ওটা বেসিক্যালি জমির ভ্যালুয়েশন উপর অনেকটা ডিপেন্ডেন্ট, মানে জমিটা কি দাম। বাড়ি তো ভেঙে দিয়ে ইটগুলো বার করে দিয়ে আবার নতুন করে কিছু একটা হবে তবে, সেখানে হয়তো 1 কোটি টাকা না 10 কোটি টাকা বিক্রি হয়েছে। আমি বিভিন্ন এক্সেপশনাল এক্সাম্পল যাচ্ছি না, আমি সাদাসিধে প্রশ্ন যে 1 কোটি টাকার আপনার ফ্ল্যাটটা 20 বছর পরে প্রায় 20 কোটি টাকা হবে কিনা। যদি না হয়, তাহলে সেই 1 কোটি টাকা যদি আপনি টাকাটা রেখে দেন, ইনভেস্ট করেন, এবং আমি যদি তর্কের খাতিরে ভাবি যে 14% যদি কম্পাউন্ডিং হয়, তাহলে সেটা 20 বছর পরে আমি দেখতে পাচ্ছি 19 কোটি, 19, সরি, 13 কোটি, 13,98,00,000 টাকা হচ্ছে 14% কম্পাউন্ডিং। 13 কোটি বা 14 কোটি। মানে এটা করবেন না, একটা ফ্ল্যাট কিনবেন ভেবে দেখুন। কেন 20 বছরের পুরনো ফ্ল্যাট আর যাই হোক, ভ্যালু সাংঘাতিক পাবেন না। লোকে পুরনো ফ্ল্যাটে চট করে কিনতে রাজি হয় না, নতুন ফ্ল্যাট ট্যাট কেনে। এখন আপনি বলবেন তাহলে আমি এই 20 বছর থাকবো কোথায়? ভাড়া বাড়িতে থাকুন, সোজা কথা। উত্তর এক, আপনার সেখানে আবার প্রেস্টিজে লেগে যাবে যে ভাড়া বাড়িতে আমি থাকবো, আমি তো রোজগার ভালোই করি। ঠিক আছে, রোজগার ভালো করেন, আমি ফাইন্যান্সিয়াল দিকটা দিয়ে কথাবার্তাগুলো বলছি। এখন হয়তো যে ভাড়া দিয়ে আপনি থাকছেন, সেটা এই 1 কোটি টাকা ফ্ল্যাটে যতটা জায়গা, তার থেকে হয়তো বেশি জায়গায়
আপনি কেন ইনভেস্টমেন্ট ইন ফ্ল্যাটস ইল্ড যদি দেখেন, রেন্টাল ইল্ড, অর্থাৎ আপনার 3 কোটি টাকার ফ্ল্যাটে আপনি যদি রেন্টাল ইল্ড দেখেন, অর্থাৎ আপনি হয়তো ভাড়া পাবেন 50-60 হাজার টাকা মাসে, অর্থাৎ আমি 50 হাজার টাকা ধরি, তাহলে 12 মাসে কত, 12 × 5 হাজার, কত হচ্ছে 6 লাখ টাকা। তাহলে 3 কোটি টাকার ইনভেস্টমেন্টে 6 লাখ টাকা আপনি রেন্টাল পাচ্ছেন। এছাড়াও আপনি অ্যাজ এ ল্যান্ডলর্ড প্রপার্টি ট্যাক্স দিতে হচ্ছে, হয়তো মেনটেন্যান্স দিতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। ভাড়াটে ফোন করে চিৎকার করে বলছে আপনার ছাদের লিক করছে, রুফ থেকে জল পড়ছে, ইত্যাদি ইত্যাদি। চলো, এটা বিদেশে প্রচন্ড হয়ে দেখেছি। এরা যে একটা করে ধুম করে ল্যান্ডলর্ডকে ফোন করে, আর সে অনেক কিছু, গার্ডেন ঠিক করতে হয়, রুফ ঠিক করতে হয়, সব মিলিয়ে ব্যাপারটা একটু ভাবতে হবে যে এই 20 বছর আপনি রেন্টাল থাকবেন কিনা। এবং 13 কোটি না কত টাকা বললাম একটা, ওটা দেখে নেবেন, 14% কম্পাউন্ড। আপনি বলবেন 14% হয় কি? 20 বছরে বেশ বড় একটা মিউচুয়াল ফান্ড, আমি নাম দিতে পারছি না, তার 20 বছরের কম্পাউন্ডিং হয়েছে 18.36%। হ্যাঁ, 18.36%। 14%-এ যদি প্রায় 14 কোটি হয়ে যায়, তাহলে 18%-এ কি কম্পাউন্ডিং হবে? তো ধরুন আপনার কাছে 30 বছর বয়সে 1 কোটি টাকা আছে, আপনি সেটা এভাবে কম্পাউন্ডিং করুন। 50 বছর বয়সে যখন আপনার 18% কি 15% কি 14% ধরি না, 14 কোটি টাকা পাবেন, তখন এটাকে বেচে দিয়ে 14 কোটি টাকা ফ্ল্যাট কিনে নেবেন। সেটা ক্ষতি কি? তখন আপনার বয়স 50, তখন আপনার একটু বড় ফ্ল্যাটের প্রয়োজন আছে, বাচ্চারা বড় হয়ে গেছে। আর এই ফাঁকে আপনি যখন রেন্টালে আছেন, সেটা কিন্তু বেশ ভালো একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন। এখন আপনি বললেন যে 1 কোটি টাকার মধ্যে তো আমার তো ওই রেন্টের জন্য টাকা লাগবে, তো লাগান লাগান, কোনো অসুবিধা নেই। ওখান থেকে আপনি দেখে নিন যে আপনি কতটুকু টাকা, যেটাকে SWP বলে, আপনি হয়তো 1 কোটি টাকার 10% হচ্ছে গিয়ে 10 লাখ টাকা, 1% হচ্ছে গিয়ে 1 লাখ টাকা। হিসেব ঠিক বললাম তো? তাহলে 1 লাখ টাকা 1% করে তুলুন, 0.5% তুলুন না, 50 হাজার টাকা করে মাসে তুলুন, কি প্রবলেম? 0.5% করে তুললে পর আপনার 6% উইথড্র হবে। আর আপনার ওটা কম্পাউন্ডিং হচ্ছে 14, তো গেইন করছেন তো 6 - 14, 8% করে স্টিল প্রত্যেক বছর আপনার কম্পাউন্ডিং এ গেইন হচ্ছে। তো ওইখান থেকে টাকাটা রেন্টে দেবেন। এখন এসব কথাবার্তা বলছি, পরিবারের লোকজন শুনলে আমাকে খুব খুব গালাগাল দেবে, আমি জানি। তো দিক না, কি হয়েছে, তারা প্ল্যানিং এর ব্যাপারের কথা আলোচনা করছি। ইমোশন আছে মধ্যে, পজিশন ভ্যালু আছে, প্রাইড আছে, স্টেবিলিটি আছে, অন্যান্য দিকটা প্রচুর আছে। তো স্টেবিলিটিটা কখন তৈরি করবেন? আপনি যখন আনস্টেবল থাকবেন। 30 বছর বয়স থেকে আপনি রোজগারটা যখন শুরু করেছেন, তখন স্টেবিলিটি ফ্যাক্টরটা একটা একটা সীমিত ডিফাইন্ড আছে। 50 বছর বয়সের পরে স্টেবিলিটি যদি বাড়িয়ে ফেলতে পারেন, তখন কিন্তু সেটার আনন্দটা অনেক বেশি। আর প্র্যাকটিক্যালি দেখেছি যে মানে 30-35 বছর বয়সে একটা ছোট ফ্ল্যাট কোনো একটা জায়গায় সস্তা পেয়ে কিনেছে, তারপরে সেই ফ্ল্যাটে আর ঠিক হয়ে উঠছে না, অথচ ইমোশনালি সেই ফ্ল্যাটটা ছাড়তে পারছে না। ইন মিন টাইম ফ্ল্যাটের দাম বেড়ে গেছে, অত টাকা জমেনি, তো নতুন ফ্ল্যাট কিনবে কি করে, এই করতে করতে একটা আহ, একটা চক্করবাজির মধ্যে পড়ে থাকে, এবং কি বলবো, বেরোতে পারে না, বেরোতে পারে না। আর বেরোতে পারতে গেলে অনেক কষ্ট, কারণ তার মধ্যে কোনো রকম কিছু জিনিস ডেভেলপ করেনি, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বাড়েনি, সেটা ভেবে উঠতে পারিনি যে 50 বছর বয়সে আবার ফ্ল্যাটটা কর্মক্ষেত্রের কাছে হওয়ার দরকার আছে, আমি আর এতটা ট্রাভেল করতে পারছি না, কিন্তু চাইছি না, ছেলে মেয়েদের স্কুলটা বড় দূরে হয়ে গেছে। তো এইগুলো ফ্যাক্টরস গুলো মাঝখানে আসবে, যখন ফ্ল্যাটটা কেনা হয় অতগুলো জিনিস ভাবা হয় না। সুতরাং এই 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 এটা গেরাকলের দিকটা একটু ভাবতে শুরু করুন। আমি জাস্ট বললাম যে আপনাকে টাকাটা থাকলে পর সেটা কম্পাউন্ডিং করতে দেওয়া কার্যকরিতা অনেক বেশি, এবং সেই কম্পাউন্ডের যে টাকাটা যখন আপনি পাবেন, এক থেকে আপনি অনেক বড় একটা কিছু কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন সেই সময় যখন আপনার প্রয়োজন খুব তুঙ্গে। আর যতদিন সেটা না হচ্ছে, ততদিন আপনি বেশ আরামে একটু বড় ফ্ল্যাটে আছেন, এবং
এবং এখান থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে আপনার যে ফ্ল্যাট যে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে করি না, বিভিন্ন লোক 2-3টে ফ্ল্যাট কিনে বসে আছে শহরের মধ্যে, কি আমাকে বলে যে ইনভেস্টমেন্ট করেছি, তো তার ইলটাই কিছু নেই। যেটা একটু আগে একটা এক্সাম্পলে দেখালাম যে হয়তো 3 কোটি টাকার ফ্ল্যাটে 6 লাখ 7 লাখ টাকা 8 লাখ টাকা হয়তো বছরে রেন্ট পাচ্ছে, তাহলে 8 লক্ষ টাকা ডিভাইডেড বাই 3 কোটি ভাগ করে দেখে নিন নিজে যে ইলটা কি আসছে। এছাড়াও কস্ট, তো আমি যেটা বললাম যে ফ্ল্যাট ওনার হিসেবে আপনার কস্টটা থাকছে। তো চারদিক দিয়ে একটা ফাইন্যান্সিয়াল গেঁড়াগল আছে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। ইমোশনাল দিকটা আমি বলছি না, প্রাইড অফ পজিশন বলছি না, ওগুলো তো ওই অহংকারটা তো থাকবেই থাকবে, বাট অহংকারটা কতটা কার্যকরী ফাইন্যান্সিয়ালি এটা নিয়েই প্রশ্নটা ছিল। তো আজকে এই এডুকেশনাল প্রোগ্রামে একটা অন্য দিক দেখালাম। এটা পপুলার একটা ব্যাপার আছে যে ফ্ল্যাট ট্যাট কিনতে হবে, একটা বাড়ি কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা পপুলার, এটা একটা পপুলার আইটেম। আমি বলছি না যে পপুলারিটি নেই, সাংঘাতিক পপুলারিটি আছে, বাট সেটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করা যায় তাহলে হয়তো আপনি পপুলার থেকে একটু সরে গিয়ে, যেটা হিন্দিতে বলে যারা হাটকে, সেটা করলে পর হয়তো দেখা যাবে একটা সময় আমরা প্ল্যানিংটা অনেক বেটার হবে। সেটা আমি একটা 20 বছর এক্সাম্পল নিলাম, সেটা 10 বছর এক্সাম্পলও করা যেতে পারে, সেটা অন্য বিষয়, একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।